এগুলো কি দেখি শিখতে আসা? এত ছেলে মেয়ে মানুষ করছেন অথচ ঘরের সন্তানই মানুষ করতে পারলেন না। লোকটির অর্ধবাক্য কথার কোনো আঁকাবাঁধা কিছুই বুঝল না মুমিন শিকদার। আর দাঁড়িয়ে বোঝা বা কথা বলার সময়ও নাই। তাই সে লোকটির কথা ইগনোর করে চলে যায় এবং মিনিট 10-12 মধ্যেই পৌঁছে যায় বিদ্যালয়ে। সকালে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আজকের দৃশ্য নিত্যদিনের দেখে ভিন্ন। প্রতিদিনের ন্যায় আজ আর কেউ গায়ে পড়ে সালাম দিল না। দূর থেকে কেমন কানাকানি করে কিছু বলছে একে অপরের সাথে। মুমিন শিকদার এসবে গা না মেখে নিজের বরাদ্দ কক্ষে অগ্রসর হলো। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সকল ছাত্রছাত্রী। সময় 8টা বাজতে 5 মিনিট বাকি। 3 ক্লাসরুমে প্রবেশ করতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। সকলে একত্রিত হয়ে সালাম দিল। তিনি সালামের উত্তর দিয়ে স্টুডেন্টের উদ্দেশ্যে বলে, কাল বাংলা দ্বিতীয় পত্রে কি পড়িয়েছিলাম বের করো। সকলেই বের করলো। মুমিন শিকদার লক্ষ্য করলো আজকে ছেলেমেয়েরা পড়ার থেকে তাকে দেখছে বেশি। আবার মাঝে মধ্যে একে অপরের কানে ফিসফিস করে বলছে কিছু। মুমিন শিকদারের ললাটে ভাঁজ পড়ল। এতক্ষণ বিষয়টি পাত্তা না দিলেও এবার ভ্রু গোটালো। আজকে তাকে দেখে এমন বিহেভিয়ার কেন করছে বুঝল না সে। তার নীরবতায় ছেলে মেয়েদের মাঝে ঘুষুর ফুসুর বৃদ্ধি পেল। ভদ্রলোক গম্ভীর গলায় উচ্চস্বরে শুধায়, সাইলেন্ট, কথাবার্তা ক্লাস শেষে করবে। সব চুপসে গেল। তারপর পড়তে আরম্ভ করলেও ছেলেমেয়েরাও মন দিল পড়ায়। মিনিট 5 পর স্কুলের দপ্তরি এসে দরজার সামনে দাঁড়িয়ে সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে এক্ষুনি প্রিন্সিপাল স্যার ডাকছেন। মুমিন শিকদারের ললাটিয়ে ভাঁজ পড়ল। এখনই? না মানে পড়াচ্ছি তাই। না না, পড়া রেখে। মুমিন শিকদারের কথা বলা শেষ করার আগেই বলে ওঠে দপ্তরি। মুমিন শিকদার ছাত্রছাত্রীদের পড়া কন্টিনিউ করতে বলে চলে গেল। অনুমতি নিয়ে প্রিন্সিপালের কক্ষে প্রবেশ করল। সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে বেশ কিছু ছাত্রছাত্রীদের গার্ডিয়ান। তিনি কিছু বলার আগে প্রিন্সিপাল বলে ওঠে, শিকদার সাহেব, আজকে আর পড়াতে হবে না। আমি আপনাকে কিছু দিনের জন্য ছুটি দিচ্ছি। কেন স্যার? আমি তো কোনো ছুটির আবেদন করিনি। অবাক কণ্ঠে বলে ওঠে মুমিন শিকদার। প্রিন্সিপাল মুখ খুলতেই একজন মহিলা কটাক্ষ গলায় বলে উঠল, যে লোক নিজের মেয়েকে ঠিক করে মানুষ করতে পারে না, সে কি করে আমাদের ছেলে মেয়েদের মানুষ করবে? মুমিন শিকদার হতবুদ্ধি হয়ে গেল মহিলার কথা শুনে। বিস্ময় কণ্ঠে বলল, কি বলছেন এসব? আপনি হয়তো কোথাও ভুল করছেন। অমনি অন্য একটি মহিলা বাজখাই গলায় বলে উঠল, হ্যাঁ, এতদিন ভুল করেছিলাম, তবে এখন ঠিক বুঝতে পারছি। আপনার লজ্জা করলো না এই মুখ নিয়ে রাস্তায় বের হতে? এই শিক্ষা দিচ্ছেন মেয়েকে, আবার অন্যের পোলাপান মানুষ করতে আসেন। আগে নিজের মেয়েকে মানুষ করুন। লাজ লজ্জা কিছুই দেখছি না আপনার মাঝে। আপনার জায়গায় আমি হলে তো ঘরকুনো হয়ে পড়ে থাকতাম, নয়তো গলায় ফাঁস দিতাম। চমকায় ভদ্রলোক। কি বলে এইসব? অজানা আশঙ্কায় হঠাৎ বুকটা ছ্যাদ করে ওঠে। থমথমে গলায় জিজ্ঞেস করে, আপনাদের কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কজন মহিলা গলা উঁচিয়ে কিছু বলতে চাইল। বাদ সাধল প্রিন্সিপাল। গম্ভীর স্বরে বলল, আপনাদের কথা আমি শুনেছি, বিষয়টি আমি দেখছি। আপনারা প্লিজ এবার আসুন। আমরা আর এই শিক্ষকের কাছে ছেলে মেয়েদের পড়াতে চাই না, এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। একজন লোক এই বাক্যটি বলতে বলতে চলে গেল। পেছনে হনহনিয়ে সকলে চলে গেল। মুমিন শিকদার ঠায় দাঁড়িয়ে রয়েছে। এত অপমান সে জীবনেও হয়নি। কিসের ভিত্তিতে এত অপমান হলো বোধগম্য হয় না তার। তার আকাশ পাতাল ভাবনায় ছেদ পড়ে প্রিন্সিপালের কথায়। আজকে কেন স্কুলে আসলেন না শিকদার সাহেব? কদিন বাসায় সময় কাটাতেন, কিছুদিন পর সব কিছু ঠান্ডা হলে আবার জয়েন হতেন। তাহলে তো এত ছোট হতে হতো না। আর কি হয়েছে স্যার? আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে একটু খুলে বলবেন। তার মানে আপনি সত্যি কিছু জানেন না? দেখেননি গণমাধ্যমে কি হচ্ছে? সারা শহর তোলপাড় সৃষ্টি হলো, আর আপনি এখনো। আমি স্মার্টফোন ইউজ করি না স্যার। কি হয়েছে সরাসরি বলুন। প্রিন্সিপালের কথা শেষ করার আগেই অধৈর্য গলায় বলে উঠল মুমিন শিকদার। প্রিন্সিপাল তার ফোনটি এগিয়ে দিল মুমিন শিকদারের দিকে। স্ক্রিনে চোখ পড়তেই থমকায় মুমিন শিকদার। ভূমিকম্পের ন্যায় দুলে উঠল তার শক্তপোক্ত শরীর। আসমান জমিন সমান পর্বত ধসে পড়ে তার মাথায়। মুমিন শিকদারের মনে হচ্ছে সে প্রচণ্ড কাঁপছে, তার পায়ের শক্তি হ্রাস পাচ্ছে।
বাবা হিসেবে মেয়ের এহেন আপত্তিকর ছবি দেখা বিব্রতকর এবং তীব্র লজ্জার। স্ক্রিনে এখনও আসছে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তাইসির সাফান মির্জা একটি কলেজ পড়ুয়া মেয়েকে কোলে করে তার গাড়িতে তুলেছে। স্ক্রিনে ভাসমান হয়েছে আরও দুটি ছবি, সেখানে দেখা যাচ্ছে তাইসির সাফান মির্জার সাথে শাড়ি পরিহিত সেই মেয়েটিকেই, যার ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খাচ্ছে তাইসির। ভিডিওটির নিচে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কামরুজ্জামান মির্জার বড় ছেলে তাইসির সাফান মির্জা ঘনিষ্ঠ মুহূর্তে কিছু ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে একটি কলেজ পড়ুয়া ছাত্রীকে কোলে তুলে নিয়ে যাচ্ছে নিজের ব্যক্তিগত কারে। কে এই মেয়ে যার সাথে এত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্ত কাটালো, যেখানে সারা দেশের মানুষ জানে বিশিষ্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত এসএ কোম্পানির মালিক তাইসির সাফান মির্জা কোনো নারীর সঙ্গেই এখনও গাছছড়া বাঁধেননি? তাহলে কি সম্পর্ক এই কলেজ পড়ুয়া মেয়েটির সাথে? জানতে হলে চোখ রাখুন চ্যানেল আর এর সাথে। ভিডিওটি রীতিমতো ভাইরাল, যেখানে বারবার তাহিরার মুখটা শো করছে। মুমিন শিকদারের ভন ভন করে মাথা ঘুরছে, মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দিয়েছে। কম্পিত হাত ফসকে পড়ে যেতে নেয় ফোনটি। প্রিন্সিপাল ফোনটি নিল। তিনি বুঝতে পারছে মুমিন শিকদারের পরিস্থিতি। তিনি বলেন, আমি বুঝতে পারছি আপনার অবস্থান। কিছুদিনের জন্য হলেও তাহিরা আমাদের স্টুডেন্ট ছিল, আমরা দেখেছি। ওর মতো এত ভালো একটা মেয়ে যে এমনটা করবে আমি স্বপ্নেও ভাবিনি। বর্তমান পরিস্থিতি বেশ গরম। আমার মনে হয় আপনি কি কিছুদিনের জন্য বাড়িতে থাকা উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে না হয় আবার জয়েন করবেন। থামল তিনি। ফুস করে দম সারল সে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তাহিরার মতো একটা সহজ সরল মেয়ে এমন কাজ করতে পারে। যেহেতু তাহিরা এই স্কুল থেকেই এসএসসি দিয়েছে, লাস্ট কিছু মাস সে পড়িয়েছে তাহিরাকে, কাছ থেকে দেখেছে, এমন কিছু আশা করেনি কখনো। তিনি ফের বলল, স্টুডেন্টের গার্ডিয়ান যাই বলুক না কেন, আপনি অনেক বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। আমরা আপনার মতো শিক্ষক হারাতে চাই না। কিছুদিন বিরতি নিন, পরে না হয় আবার জয়েন করলেন। এর থেকে অপমান আর কি হতে পারে? গম্ভীর নিশ্চুপ শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে মুমিন শিকদার। এত বছরের তিলে তিলে গড়ানোর সম্মান আজকে তার আদরের কন্যা একদম পিষে ফেলেছে পায়ের তলায়। বুকের ভেতর কেমন ভারী হয়ে উঠছে তার। এর থেকে মরণবোধ হয় সুখকর হতো। বারবার কর্ণে ধ্বনি তুলছে মহিলাটির কথা। আপনার লজ্জা করলো না এই মুখ নিয়ে রাস্তায় বের হতে? এই শিক্ষা দিচ্ছেন মেয়েকে, আবার অন্যের পোলাপান মানুষ করতে আসেন। আগে নিজের মেয়েকে মানুষ করুন। লাজ লজ্জা কিছুই দেখছি না আপনার মাঝে। আপনার জায়গায় আমি হলে তো ঘরকুনো হয়ে পড়ে থাকতাম, নয়তো গলায় ফাঁস দিতাম। আয়ানের শরীরটা ভালো লাগছে না, তাই সে আজ বাসায় ভার্সিটিতে যাবে না। তাই ফজরের সালাত আদায় করে আবার ঘুম দিয়েছে। রুজিনা বেগম ছেলের কক্ষের বাইরে থেকে ডাকছে অনবরত। মায়ের ডাকে দরজা খুলল আয়ান। রুজিনা বেগম ছেলের কপালে হাত দিয়ে চিন্তিত স্বরে বলল, শরীর ঠিক আছে তো বাবা? এত বেলা করে তো উঠিস না কখনো। আয়ান মাকে জড়িয়ে ধরল, কপালের মধ্যভাগে চুমু দিয়ে শুধালো, একদম ফিট অ্যান্ড ফাইন আম্মাজান, এমনিতেই শুয়েছিলাম। আচ্ছা, তাহলে নাস্তা করতে আসো জলদি। আচ্ছা রেডি করো। বাকিটা আর বলা হলো না আয়ানের। তার নেত্র পড়ল বিধ্বস্ত বাবার দিকে। চমকে ওঠে আয়ান। মুমিন শিকদার নত মাথায় ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের রুমে ঢুকল। স্বামীর এহেন বিধ্বস্ত মুখশ্রী দেখে থমকালো রোজিনা বেগম। ছুটে গেল স্বামীর পিছে চপল পায়ে। পিছু নিল আয়ানও। মুমিন শিকদার সিঙ্গেল সোফায় মাথায় হাত দিয়ে মাথাটা নিচু করে বসে রইল। রোজিনা বেগম ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো স্বামীর কাছে। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কি কি হয়েছে তোমার? ফিরে আসলে যে, কথা বলছো না কেন তুমি? চেহারার এই হাল কেন? স্ত্রীর কথায় মাথা তুলে চাইল মুমিন শিকদার। রক্তের ন্যায় লাল তার চক্ষু যুগল। ফের চমকায় ভদ্র মহিলা। তিনি ফের বলে ওঠে, কি হয়েছে তোমার এমন? আমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে পারিনি রোজি। কি হয়েছে বলো তো? এসব কেন জিজ্ঞাসা করছো? অবাক হয়ে জিজ্ঞেস করল রোজিনা বেগম। মুমিন শিকদার জবাব দিল না। উচ্চস্বরে ডাকলো তাহিরাকে। তাহিরা পায়ে ব্যথায় কলেজে যেতে পারেনি দেখে রুমে পড়তে বসেছে। আকস্মিক বাবার চিৎকারে চমকে উঠল তাহিরা। ব্যথা পায়ে ছুটে গেল বাবার কক্ষে। তাহিরাকে দেখেই উঠে দাঁড়ালো মুমিন শিকদার। এক পা দুপা করে এগিয়ে গেল তাহিরার দিকে। গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, মির্জা বাড়ির বড় মির্জার সাথে তোর কিসের সম্পর্ক?
আকস্মিক এহেন অনাকাঙ্ক্ষিত বাক্য শুনে চমকে উঠল তাহিরা। বাবার অগ্নি দৃষ্টি দেখে মেয়েটি থরথরিয়ে কেঁপে ওঠে। হঠাৎ করে এই প্রশ্ন করায় ভয়ে ভয়ে তাকালো বাবার দিকে। ওকে বিনা বাক্যে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হলো মমিন শিকদারের। গর্জে উঠে এলোপাথারি মারতে শুরু করলো তাহিরাকে। লাগাতার চর থাপ্পড় বসিয়ে দিল তাহিরার মসৃণ দোকালে। আকস্মিক হামলায় হক চকানোরও সময় পায়নি মেয়েটি। পুরুষালী হাতের লাগাতার চরে মাথা ঘুরে উঠল তাহিরার। শব্দ করে কেঁদে উঠল সে। চমকালো আয়ান, রুজিনা বেগম। তারা ছুটে গিয়ে ধরল। রুজিনা বেগম এগিয়ে এসে বুকে আগলে নিল মেয়েকে। কিছুটা বিস্মিত আর কিছুটা রাগের আভাস তার কণ্ঠে স্বরে। তোমার মাথা খারাপ হয়েছে? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো তুমি? তোমার হয়েছেটা কি বলো তো? বাকিটা শেষ করার আগেই মমিন শিকদার শক্ত হাতের চর বসিয়ে দিল রুজিনা বেগমের গালে। আকস্মিক এহেন কাজে চমকায় সকলে। রুজিনা বেগম পড়ে যেতে নিলে ছুটে এসে আগলে নিল আয়ান। বাবার এহেন বিহেভিয়ারে প্রথমে অবাক হলেও এবার ভীষণ রাগ হলো তার। রুজিনা বেগম বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। বিয়ের পর এই প্রথম তার গায়ে হাত তুলল মমিন শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই ছিল মমিন শিকদার। সেখান থেকেই তাদের প্রণয়। রুজিনা বেগমের বাবার অবস্থা ছিল অনেক বড়। মুন্সিগঞ্জের এক স্বনামধন্য পরিবারের মেয়ে সে। পরিবার কিছুতেই মানতে নারাজ মমিন শিকদারের সাথে তার সম্পর্ক। তাই পরিবারের অবাধ্য হয়ে এক কাপড়েই চলে এসেছিলেন মমিন শিকদারের হাত ধরে। বিয়ে করে ছোট্ট একটা সংসার গড়েছিল তার সাথে। বিবাহিত জীবনে তর্ক বিতর্ক হলেও গায়ে হাত তোলেনি কখনো। তিনি অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। চক্ষুদয় হতে নীরবে গড়িয়ে পড়ছে তপ্ত অস্ত্র। বড় বড় ছেলে মেয়েদের সামনে এভাবে গায়ে হাত তোলায় তার ইচ্ছে করছে মরে যেতে। তাহিরা ফের ফুপিয়ে উঠল। ক্রোধে কাঁপছে মমিন শিকদার। হিসিয়ে বলল, সারাদিন বাসায় বসে কি করিস তুই? মেয়েকে চোখে চোখে রাখতে পারিসনি? তোর লায়ে এই মেয়েটা এত বিগড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হতভম্বনে দাঁড়িয়ে আছে রুজিনা বেগম। মায়ের গায়ে হাত তোলায় আয়ান নিজের রাগ দমিয়ে রাখতে পারছে না। কি হয়েছে না বলে মাকে মারাতে মেজাজ বিগড়ে গেল তার। সে রাগী কণ্ঠে বলল, তোমার সাহস কি করে হলো আমার সামনে দাঁড়িয়ে আমার মায়ের গায়ে হাত তোলার? মমিন শিকদার তাচ্ছিল্য করে বলল, এখন কি পাল্টা আঘাত করতে চাও? করতে পারো, আমি কিন্তু মোটেও বিস্মিত হব না। আমি যে আমার ছেলে মেয়ে ঠিকমতো মানুষ করতে পারিনি সে আমি জানি, বুঝে গেছি। আয়ান হতবাক হয়ে গেল। মমিন শিকদার তাহিরার সামনে দাঁড়িয়ে ফের জিজ্ঞেস করল, বল, তোর সাথে তার সম্পর্ক আছে? কিসের সম্পর্ক তোর সাথে? তাহিরা কান্নার দাপটে সব কথা দলা পাকিয়ে গেছে গলা দেশে। ওকে চুপ মেরে থাকতে দেখে হুঙ্কার ছাড়লেন তিনি। এই দিনের জন্য তোকে আদর যত্ন দিয়ে মানুষ করেছি, নষ্টামি করে বাবার সম্মান নষ্ট করতে বুক কাঁপলো না? এসব করার আগে নিজে মরে যেতি, নয়তো আমাকে মেরে ফেলতি। করুণ অসহায় কণ্ঠস্বর মমিন শিকদারের। তাহিরা চমকানো চোখে তাকালো। কর্ণে গেঁথে গেছে সে নষ্টমী করেছে। তাকে মরতে বলেছে তার বাবা। সে কি নষ্টমী করেছে? কার সাথে নষ্টমী করেছে সে? কি বলছে বাবা? তাজিন লাগাতার ফোন করে যাচ্ছে তাইসিরের ফোনে, তবে ফোন লাগছে না তাইসিরের ফোনে। এদিকে মিডিয়ায় খুব বাজেভাবে ছড়িয়ে পড়েছে এই নিউজটি, যেখানে তাইসিরের চরিত্র নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়, যার সাথে বাজেভাবে জড়িয়ে পড়েছে তাহিরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে এই মুহূর্তে তাইসিরকে খুব প্রয়োজন। তাজিন চাইলেও কিছু করতে পারবে না। তাইসির আর তাহিরার সম্পর্ক নিয়ে বিষয়টি খোলসা করতে একমাত্র তাইসিরই পারবে। তবে বহু কষ্ট করেও ফোনে পাচ্ছে না তাইসিরকে। কঠোর নিরাপত্তায় মিডিয়া ট্র্যাকেল দিচ্ছে মির্জা বাড়ির গার্ডরা, যেন বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সদস্যদের উত্ত্যক্ত হ্যারাস করতে না পারে। নিস্তেজ নিস্তব্ধতায় ঝিমিয়ে পড়েছে শিকদার পরিবার। তাহিরার কক্ষ হতে থেকে থেকে ভেসে আসে ফুপিয়ে কান্নার শব্দ। মমিন শিকদার নিজের কক্ষে রয়েছে ঘাপটি মেরে। আয়ান থমথমে মুখে বসে আছে ড্রয়িং রুমের সোফায়। কিছুটা দূরেই মাথায় হাত দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে রুজিনা বেগম। এতক্ষণে সবটাই অবগত হয়েছেন তারা। সেই থেকেই তাহিরা ডোর আটকে গেছে। দরজার বাইরে হইচই শুনেও রুজিনা বেগম ঘাপটি মেরে বসে রইল। সে জানে এখন দরজা খুলেই কটু কথা শুনতে হবে, তাই কটূক্তির ভয়ে বসে রইল একই স্থানে। তবে আকস্মিক শান্তি নামক জিনিসটাই উধাও শিকদার পরিবার থেকে। তারা চাইলেও এড়াতে পারছে না, দরজায় কড়াঘাত মেরেই চলেছে কেউ।
রোজিনা বেগম উঠে গিয়ে দরজা খুলল। অমনি হুড়মুড় করে ঢুকে পড়ল একদল মহিলা। আয়ান বিরক্ত হলো এদের দেখে। এরা যে তাদের কাটাখায় নুনের ছিটে দিতে এসেছে বোঝার বাকি নেই। আর সে উঠে গটগট করে হেঁটে নিজের রুমে চলে গেল। চারদিকের ফোনের জন্য ফোন সাইলেন্ট করে রেখেছে। এসব বিষয়ে কথা বলতে ভালো লাগছে না এই মুহূর্তে। পাশের ফ্ল্যাটের একজন মহিলা বলে, কি গো ভাবি, এগুলো কি শুনতাছি? তোমার সহজ সরল ভোলা ভালা মাইয়াটা এমনটা কেমতে করলো? বাবা মায়ের সম্মানের কথা একবারও ভাবলো না মাইয়াটা? অন্যজন আর একজন বলে, শুনলাম শিকদার ভাই নাকি স্কুল থেকে বহিষ্কার করে দিয়েছে। আমাদের যে কি খারাপ লাগছে শুনে। তার মতো ভালো মানুষ আছে নাকি দুটো? হ্যাঁ, মেয়েটার জন্য সব সম্মান ধুলোয় মিশে গেল আজ। আর একজন বলে, মেয়েটাকে দেখতে বোঝাই যায় না পেটে পেটে এত কিছু আছে। ছবিগুলো তো দেখলাম আমরাও। কেউ কেউ তো বলছে শুধু কি এই ছবি পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে নাকি আরও কিছু হয়েছে। অবুঝ চেহারা নিয়ে কেমন করে বাবা মার মুখে চুনকালি মেখে নিশ্চিন্তে বসে আছে মেয়েটি। আমার খুব খারাপ লাগছে আপনাদের জন্য। খুবই বাজেভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। চারিদিকে মানুষ ছিচি করছে। নিশ্চয়ই ওই বড়লোক ছেলেটি টাকা পয়সা লোভ দেখিয়ে এই সরল মেয়েটিকে হাত করেছে। চোখ বন্ধ করে ফেলল রোজিনা বেগম। এদের কথাগুলো কাটার ন্যায় বিচ্ছে তার বক্ষ পিঞ্জরে। তাহিরা, আয়ান, মমিন শিকদার এদের সব কথাই যার যার রুম থেকে স্পষ্ট শুনল। তাহিরার কান্নার গতি বেড়ে গেল দ্বিগুণ। সে তো কোনো নষ্টমী করেনি। বাবা মায়ের এই অপমান কি দিয়ে পূরণ করবে সে? এমনটা কেন হলো? আয়ান এতক্ষণ চুপচাপ হজম করলেও এবার উঠে দাঁড়ালো। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বড় বড় পা ফেলে দাঁড়ালো মায়ের পাশে। থমথমে গলায় বলল, আমাদের জন্য অনেক শোকাহত হয়েছেন আন্টি, আর দুঃখ পেতে হবে না। আমরা আছি তো, আমাদেরটা আমরা দেখে নেব। আপনারা দয়া করে এখন আসুন। আইন যে তাদের তাড়িয়ে দিচ্ছে বেশ বুঝতে পারছে তারা। অগ্নিশিখার ন্যায় জ্বলে উঠল তারা। বাড়িওয়ালার খুব গায়ে লাগছে কথাটি শুনে। তিনি রাগান্বিত স্বরে বলল, এক নাগারে বলেই সকলে হনহনিয়ে স্থান হতে চলে গেল। আয়ানও নিজের রুমে চলে গেল। রুজিনা বেগম বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। আমরা ভাবি শুধু গ্রামে এমন মানুষ রয়েছে, তারা নিজেদের থেকে অন্য কারো জীবন নিয়ে বেশি চিন্তা করে। মূলত এইসব মানুষের কোনো স্থানকাল সময় লাগে না। এরা থাকে সর্বস্তরে। একটু সুযোগ পেলে মাতামাতি করে তিলকে তাল মেলাতে সময় নেয় না, আর না কথা শোনাতে ছাড়ে। এরা আসে সমবেদনার নামে কাটাঘায় নুনের ছিটা দিতে। শহরেও এসব প্রাণীর অস্তিত্ব ঠিকই রয়েছে। নিউ ইয়র্কের একটি নামি দামি বিলাসবহুল ভবনের একটি ভিআইপি কামরায় ভূমিকম্পের ন্যায় তাণ্ডব বয়ে গেছে। সারা রুম জুড়ে শুধুই কাচের টুকরো টুকরো অংশ আর কাগজের বন্যা। পুরো রুমটি লণ্ডভণ্ড করে শান্ত হতে পারছে না তাইসির। রাগে ফুসফুস করছে সে। দূরে ঝড়সড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে ইহান, আহিল, জন, আহসান, রকিব। ইমার্জেন্সি টিকিট বুক করা হাসান। আর খোঁজ লাগা এসবের নাটের গুরু কে? কার কলিজা এত বড় হয়ে গেছে যে তাইসির মির্জার সম্মানে হাত বাড়ায়? তাইসিরের ক্রোধে আহসান আমতামতা করে শোধায়, কিন্তু স্যার, রাতে তো আমাদের কানাডা যাবার কথা, সব ব্যবস্থা করা হয়ে গেছে। আমাদের সেখানে যাওয়াটা খুবই... শাট আপ রাস্কাল! তোর কি মনে হয় আমার কাছে এগুলো ম্যাটার করে? যেটা বলছি কর। তোর কানাডায় যাওয়াটা খুব ইম্পর্টেন্ট নয় তো? তোর এত বছরের তিলে তিলে গড়ানো সাম্রাজ্য নিঃশেষ হয়ে যাবে। ইহানের কথায় তাইসির গম্ভীর আর ক্রোধ সরিয়ে বলে ওঠে, হোক ধুলিসাৎ সবকিছু, আই ডোন্ট কেয়ার, বিকজ শি ইজ মাই লাভ। সো তার থেকে এই মুহূর্তে আর কিছুই ইম্পর্টেন্ট হতে পারে না। তাইসিরের এই সহজ স্বীকারোক্তি সবাই অবাক হলো। আহিল হাসলো, এটা যে তার জানাই ছিল। তার ভাইকে সে চেনে না। তারপর আহিল বোঝালো, আপাতত আমি মিডিয়ার সামনে রাখছি। তাহিরা বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না, কথা দিচ্ছি। তুই তো ব্রো, আজ যদি চুপ হয়ে বসে থাকিস, পরবর্তীতে ও তোর দুর্বল জায়গায় হাত বাড়াবে। বাই চান্স ও যদি কখনো তারিহার কথা শুনতে পারে, ওর কুঞ্জ থেকে কিন্তু তোর স্ত্রীর দোহাই পাবে না। তাই একটা বিরহ করা উচিত। তাইসির সব শুনেও কোনো জবাব দিল না। আহিল হতাশ হলো। তাইসির ব্যস্ত হাতে কামরুজ্জামান মির্জাকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যে ফোনটির রিসিভ হলো। তাইসির কিছু বলার আগে ভদ্রলোক চিন্তিত স্বরে বলে উঠল, তোমাকে ফোনে কেন দেখছো? বর্তমান পরিস্থিতি, তোমার এখানে এসে বিষয়টি ক্লিয়ার করা উচিত। আর কিছু বলার আগে তাইসির গম্ভীর গলায় বলে ওঠে, আগামী 2 ঘন্টার মধ্যে পরিবেশ নিয়ন্ত্রণে চাই। ড্যাড, কোনো এক্সকিউজ শুনবো না।
মেয়েটির বাসা পর্যন্ত একটি কাকপক্ষীও যেন পৌঁছতে না পারে, তাকে যেন কোনো সাংবাদিকের হেনস্থার তোপে না পড়তে হয়। তার ফুল সিকিউরিটির ব্যবস্থা করুন। ওর চুল পরিমাণ ক্ষতিও যদি হয় না, আই সোয়ার সবকিছু চালিয়ে দেবো। মাইন্ডেড। নিজের বাক্য শেষ করে ফোনটি ডিসকানেক্ট করে দিল তাইসির। ভদ্রলোক ফোন কানে চেপে চিন্তিত হয়ে বসে রইল। 2 ঘন্টার মধ্যে সব ঠিকঠাক করা আদৌ করা সম্ভব? আহিলরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কেননা ওর কানাডায় থাকাটাও খুব ইম্পর্ট্যান্ট। তাইসিরের মুখবিবর ভয়ঙ্কর হলো। বিড়বিড় করে বলল, অনেক সময় দিয়েছিলাম তোকে নিজেকে শুধরানোর জন্য। শীঘ্রই দেখা হচ্ছে তোর সাথে। যেই করতেই থাকিস না কেন, ঠিক খুঁজে বের করবো আমি। আই সোয়ার তোর এমন অবস্থা করব, নিজেকেই নিজে আয়নায় দেখতে ভয় পাবি। একটা সময় মানুষ প্রত্যক্ষভাবে একে অপরের সাথে যোগাযোগ করতেন। এরপর সময় বিবরণের মধ্যে ঘটত সোশ্যাল মিডিয়ার আগমন। মিডিয়া মানে কি? সবকিছু তুলে ধরা। সেই সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে, তেমনই খারাপ দিকও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে ব্যবহারের চেয়ে বিভ্রান্তির সৃষ্টিতে বেশি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে গুতগুতি করা কিছু সাংবাদিক নামক ইউটিউবার এমনভাবে বিভ্রান্তির সৃষ্টি করে, পুরোটা না জেনে না বুঝে একটা মানুষের পুরোপুরি লাইফ নষ্ট করে দিতে যথেষ্ট এই সোশ্যাল মিডিয়া। কোনো একটা ক্লু পেলেও আগে পেছনে কোনো পরোয়া না করে সেটিকে টেনে হিঁচড়ে নিচু কাতারে নামিয়ে দিয়ে তবেই ছাড়ে। এদের কাছে মনে হয় সব কিছু গোল্লায় যাক, ভাইরাল হওয়াই মূল। সোশ্যাল মিডিয়াকে কে কিভাবে ব্যবহার করবে সেটা নির্ভর করে তার মানসিকতার উপরে। এখানে সুফল কুফল দুটোই প্রচলিত হচ্ছে। এই গণমাধ্যমে যারা অ্যাক্টিভ, যারা উচ্চ পর্যায়ের মানুষ, তাদের কাছে এটা নিত্যদিনের ব্যাপার হলেও একজন সাধারণ মানুষের কাছে কঠিন এবং বিভ্রান্তিকর। তাহিরারও 45 সেকেন্ডের ভিডিওটি এমনভাবে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, এতে উত্তাল সারা দেশ। চাইলেও সেটাকে এড়াতে পারছে না শিকদার পরিবার। মির্জা পরিবার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউজটি পুরোপুরি ভ্যানিশ করতে, কিন্তু চাইলেই কি সব কিছু করা যায়? যে যেভাবে পারছে নিজের মর্জি অনুযায়ী কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছে। সমাজে একজন ভালো ব্যক্তি বড় মাপের লোকের কোনো ভিডিওতেও তাকে অ্যাডভাইস দেয়া, গালাগালি করা, যার যা মনে চায় লিখে যায়, কারণ ধরা বা দেখার মতো কেউ নেই। যার যেটা মনে চায় লিখতেই থাকে। সাধারণ জনগণ আগাগোড়া না জেনে নিজ নিজ মতামত চাপিয়ে দেওয়াটাই যেন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। মোমিন শিকদারের মতো একজন সাধারণ ব্যক্তির কাছে এটা মোকাবেলা করা খুবই কঠিন এবং অসম্ভব। অপমান আর বিভ্রান্তিকর ছাড়া কিছুই মনে হচ্ছে না তার কাছে। ঘুটঘুরে অন্ধকার হয়ে কক্ষের ফ্লোরে বাঁধনহারা এলোমেলো চুলে হাঁটুতে মুখ গুজে বসে আছে তাহিরা। সারাদিনে দানা পানি কিছুই মুখে তোলেনি। আজকে আর কেউ তাকে নিত্যদিনের মতন আদরমাখা কণ্ঠে ডাকেনি, জোর করে বকে বকে খেতে বলেনি। মোমিন শিকদার আয়ান ঘর থেকে বের হয়নি আজ, তারাও আজ অভিভুক্ত। আয়ান গিয়েছিল বাইরে কিছু প্রয়োজনীয় কাজে। চেনা চেনা মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে এসে রুমে ঘাপটি বেড়েছে সে। রুজিনা বেগম হতবুদ্ধি হয়ে ড্রয়িং রুমে বসে রয়েছে। কোথা থেকে কি হয়ে গেল? এই তো রাতেও কত সুন্দর হাসি খুশি উপড়ে পড়ছিল তার এই ছোট্ট সংসারের আনাচে কানাচে। সকাল থেকে আত্মীয় স্বজনের ফোন কলে অতিষ্ঠ রুজিনা বেগম। এখন ফোন তুলতেও ভয় লাগছে তার। কে আবার কোথা থেকে মেয়ের চরিত্র নিয়ে খোঁচা দেবে সেই ভয়ে না কোনো ফোন রিসিভ করছে, আর না সকাল থেকে দরজা খুলছে। সকালে রান্না করেছিল, এখন সন্ধ্যা হতে চলল, এখনও সেই খাবার অবহেলায় ঝিমোচ্ছে সেভাবেই। দুপুর থেকে সবাই না নেওয়া খাওয়া, তাদের মতো পরিবারে এসব রটানো তীব্র অসম্মানের এবং মরে যাওয়ার অনুভূতির। নিউ ইয়র্ক শহরে সকাল থেকেই হালকা ঝিরিঝিরি বৃষ্টির সাথে তুষারপাত হচ্ছে। আজকের ওয়েদার একদম সাদা কালো স্নিগ্ধ আবরণ, কেমন মনমরা মনমরা ওয়েদার। ব্ল্যাক শার্টের উপরে ব্ল্যাক ওভারকোট, ব্র্যান্ডেড লেদার শুজ, ব্র্যান্ড ওয়াশ, চোখগুলো জেল দ্বারা পরিপাটি করে সেট করা। নিত্যদিনের মতো নিজস্ব স্টাইলে কানে ফোন চেপে কক্ষ থেকে বেরিয়েছে তাইসির। অপর প্রান্ত থেকে আহসানের রেসপন্স না পেয়ে বিরক্ত হলো তাইসির। কাজের সময় এই ছেলেটার হদিশ থাকে না। নিশ্চয়ই গাধাটা আগ বাড়িয়ে আহিলদের সাথে এয়ারপোর্টে বসে আছে। ইম্পর্টেন্ট কিছু পেপারস লাগবে, যেটা রয়েছে তাইসিরের অফিসে। তাইসির গাড়িতে বসে ডোর লক করে ব্যস্ত হাতে টাইপিং করে টেক্সট পাঠালো আহসানকে। হাতের ঘড়িতে সময় পরখ করলো, আর 2 ঘন্টা পরে তার কানাডার ফ্লাইট। বাংলাদেশের সময় সন্ধ্যা 7টা নাগাদ তাহিরা একই স্থানে বসে। সারাদিনে বাবা মা আয়ানকেও একবারও এসে ডাকলো না। অপরাধ বোধ আর অনুশোচনায় ভেতরটা ধুকে ধুকে চলছে। আজ তার কারণে বাবা মাকে এত অপমানিত হতে হলো। সকলের চোখে তাদেরকে কতটা ছোট করে দিল সে।
সারাদিন কান্নার ফলে চোখ মুখ ফুলে ফেপে বাজে অবস্থা চেহারার। বিকেলে বাড়িওয়ালা এসে নতুন বাসা দেখতে বলে গেছে, সাথে আরও কটু কথা তো রয়েছেই। বুদবুদ করে ফোন ভাইব্রেশন হচ্ছে। গতকাল রাতে ফোন রাখার পর আর ফোন দেখা হয়নি মেয়েটির। ফোনের শব্দ পেয়েও উঠল না জায়গা থেকে, ঠায় বসে রইল। অনবরত ফোন ভাইব্রেশন করেই চলেছে। বাধ্য হয়ে তাহিরা উঠে দাঁড়ালো। এই ফোনের নম্বর তাইসির ছাড়া কেউ জানে না। এলোমেলো পা ফেলে বালিশের তলা থেকে ফোন বের করলো। ফোনের স্ক্রিনে ভেসে রয়েছে তাইসিরের ছবি। ভিডিও কল করেছে, তাহিরা ধরল না, সেভাবে রেখে দিল। কথা বলার সিচুয়েশনে সে নেই এই মুহূর্তে। সবকিছু বিষাক্ত লাগছে তার কাছে। ফোনটা অবহেলায় সেভাবেই ফেলে রাখলো। চোখ মেলে তাকাতে পারছে না সে। চোখ দুটো জ্বালা পোড়া করছে এখন। টুংটুং করে টেক্সট আসায় ফের ফোনটি হাতে তুলল মেয়েটি। গোটা গোটা অক্ষরে লেখা পিক আপ দ্য ফোন। সাথে সাথেই ফের ফোন আসলো, তবুও তাহিরা ফোনটি রিসিভ করলো না। বাঁচতে বাঁচতে লাইনটি বিচ্ছিন্ন হবার পর আবারও কল আসলো ফোনে। তাহিরা না পেরে রিসিভ করলো। হাত উঠিয়ে ফোনটি তুলে ধরলো মুখের সামনে। অন্ধকার আসন্ন কামরায় ফোনের স্ক্রিনে আলোতে অস্পষ্ট তাহিরার মুখশ্রী, অসম্ভব লাল ফোলা দুটি চক্ষুদয়। চক্ষুর কারণে পুরো চেহারাটাই ফুলে আছে। ওড়নাবিহীন এলোমেলো মাথায় লম্বা চুল, বিধ্বস্ত মুখশ্রী। মেয়েটির নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনে। মেয়েটির এমন হালে তাইসিরের মতো শক্তপোক্ত পুরুষটিকেও ভেতর থেকে নাড়িয়ে দিল। বক্ষবিঞ্জরে অদ্ভুত পীড়াদায়ক অনুভূতি সৃষ্টি হলো। স্পন্দন থমকে গেল মুহূর্তেই। সহসায় তার হাত চলে গেল বুকের বাঁ পাশে। বক্ষস্থানে চিনচিনে ব্যথাটা বাড়ছে ক্রমাগত। মেয়েটির নিষ্প্রাণ চাহনিতে পৃথিবী ধ্বংস করার রাগ হলো। তাইসির চোয়াল শক্ত করল। ইতিমধ্যেই তার কাছে খবর এসে গেছে কে রয়েছে এসবের পেছনে। এদের একটা কেউ ছাড়বে না সে। ছেলেটির গম্ভীর মুখশ্রীতে কোমলতায় জড়ালো, ক্ষীণস্বরে বলল, ডোন্ট ক্রাই জান, রিল্যাক্স, ভয় নেই, আমি আছি তো। জাস্ট একটা রাত অপেক্ষা করো, তারপর সবকিছু ঠিক করে দেবো, আই প্রমিস। বলতে বলতেই তাইসিরের ধূসর নেত্র আটকে গেল মেয়েটির কম্পিত ওষ্ঠে। কেটে যাওয়া ঠোঁটের কোণে এখনো রক্ত বিদ্যমান। উজ্জ্বল মসৃণ গালদয় থকথকে লাল। তাইসির দাঁতে দাঁত পিষল, চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, কারে তো বড় আসপর্দ হলো আমার স্ত্রীকায় হাত তোলার? কে মেরেছ তোমাকে? নাম বলো আরো, ড্যামেট। রাগান্বিত স্বরে বলে গাড়ির স্টিয়ারিং হুইলে সর্বশক্তি দিয়ে ঘুষি মারল। কেঁপে উঠল তাহিরা, ফুপিয়ে কেঁদে উঠল সে। সারা দিনের জমিয়ে রাখা অভিযোগ কষ্ট উপড়ে দিতে চাইল যেন স্বামীর সান্নিধ্য পেয়ে। ভাঙা গলায় ফ্যাঁস করে বলল, আপনি কোথায় মির্জা সাহেব? আমার আপনাকে প্রয়োজন। আপনি এসে ওদের বলুন না আমি কলঙ্কিত নই, কারোর সাথে নষ্টামি করিনি আমি আপনি তো আমার স্বামী। ওদের বলুন না মির্জা সাহেব, আপনি আসুন না প্লিজ। এসে বাবাকে বলুন আমি অপবিত্র নই। ওরা আমার সাথে কথা বলছে না, কেউ আজ আদর করে ডাকছে না আমায়। আমার কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে মির্জা সাহেব। আপনি প্লিজ আসুন, ওদের বলুন আমি আপনার স্ত্রী। উত্তেজিত হয়ে কথাগুলো বলল তাহিরা। কথা জড়িয়ে যাচ্ছে, সারাদিন না খাওয়ায় হাত পা কাঁপছে তার। নিঃশ্বাস আটকে আসছে, দরুন জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটি। থরথরিয়ে কাঁপছে গোটা তনুময়। ওর এহেন কন্ডিশন দেখে দিশেহারা হলো তাইসির। হন্তদন্ত গলায় বলে উঠল, জান, ওপেন ইউর আইস সুইটহার্ট, শান্ত হও, আমি আছি তো, সব ঠিক করে দেবো জান। একটু কষ্ট করে রাতটা কাটাও। আরো ও শিট। তাইসিরের কথা সম্পূর্ণ শেষ করতে পারল না, তার আগেই তাহিরা ঢলে পড়ে শক্ত মেঝেতে। ফোনটি হাত থেকে শব্দধ্বনি তুলে পড়ে গেল ফ্লোরে। তাইসিরের বুকটা ধক করে উঠল। পৃথিবী জ্বালিয়ে দেওয়ার ইচ্ছে জন্মালো তার। এমন সময়ে এখানে এসে আটকে পড়ল কাপুরুষের মতো। তার গন্তব্য ছিল অফিসে কিছু কাগজপত্র আনা। তাইসির মুহূর্তেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে গাড়িটি ঘুরিয়ে ফেলল এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাহিরাদের বাসাটা ছোট্ট দরুন। তাহিরার গলার স্বর শুনতে পেল রোজিনা বেগম। ললাটে ভাঁজ পড়ে তাহিরার কাছে তো কোনো ফোন নেই, তাহলে কার সাথে আর কিভাবেই বা কথা বলবে সে? তিনি দেখতে এগিয়ে গেলেন, পথিমধ্যেই ধপাস করে কিছু পড়ার শব্দ পেয়ে তড়িঘড়ি করে ছুটে যান মেয়ের কামরায়। ততক্ষণে আয়ান আর মমিন শিকদারও তাহিরার দরজার সামনে উপস্থিত হয়েছেন। নিস্তেজ নিস্তব্ধতায় তারাও স্পষ্ট শুনছে সেই শব্দধ্বনি। রুজিনা বেগম আগে থেকেই তাহিরার দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। আয়ান এগিয়ে আসলো। তুমি সরে দাঁড়াও আম্মু, দরজা ভাঙতে হবে।
রুজিনা বেগম তাড়াতাড়ি সরে গেল। আয়ান কাঠের দরজাটা পরপর কয়েকটা লাথি মেরে ভেঙে ফেলে। ভেতরে ঢুকেই চমকালো তারা। তাহিরার নিস্তেজ দেহটা অবহেলায় লুটিয়ে পড়ে আছে ফ্লোরে। মুখ দিয়ে সাদা ফেনা জাতীয় পদার্থ বেরোচ্ছে। আয়ান তড়িঘড়ি করে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। রুজিনা বেগম মুখ পরিষ্কার করে সরিষার তেল দিয়ে মালিশ করে দিচ্ছে হাতে পায়ের তালুতে। মেয়েটির এহেন হাল দেখে মুমিন শিকদার একজন পরিচিত ডক্টরকে ফোন করলো আসতে। ফোন করার আধা ঘন্টার মধ্যে ডক্টর আসে। ডক্টরকে দেখে মেয়ের পাশ থেকে উঠে গেল রুজিনা বেগম। মেয়ের এমন নিস্তেজ মুখশ্রী দেখে বড্ড মায়া লাগলো মুমিন শিকদারের। মনে মনে নিজের কাজে অনুশোচনা জাগলো। সে তো ভালো করেই জানে তার মেয়ে কেমন, স্বভাব কেমন। আগে পিছে না জেনে শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝে গায়ে হাত তুলল। তার উচিত ছিল তাহিরার থেকে আগে সম্পূর্ণটা জানা। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তার মেয়ে এই নিচু কাজ করতেই পারে না। রুজিনা বেগম খাটের এক পাশে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন। এমনিতেই তাহিরা খাওয়া দাওয়ার অনিয়ম করে রুজিনা বেগম ধমকাধমকি করে খাওয়ায়। আজকে রাগ করে মেয়েকে ডাকেনি। মেয়েকে এভাবেই নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে মায়ের মন কেমন খাখা করছে। বুকের ভেতর অস্থিরতায় ঢুকাঢুক ধ্বনি তুলছে। মা হয়ে কিভাবে পারল তার ছোট্ট মেয়েটিকে না খাইয়ে রাখতে। ডক্টরের চেক আপ করা শেষ হলে আয়ান চিন্তিত স্বরে বলল, কি হয়েছে ওর? হঠাৎ করে এত অসুস্থ হওয়ার কারণ? মাইন্ড অ্যাটাক, মানে মাইন্ড স্ট্রোক। কি? আমার এই ছোট মেয়েটি স্ট্রোক করেছে? কি বলছেন ডাক্তার সাহেব? চমকে ওঠে রুজিনা বেগম। ঝরঝর করে কেঁদে ফেলল সে। আয়ান শুধায়, কি বলছেন আঙ্কেল? এখনই হসপিটালাইজ করতে হবে আঙ্কেল? না, আপাতত ঠিক আছে। অতিরিক্ত টেনশন করে হয়তো মস্তিষ্কে অতিরিক্ত চাপ সৃষ্টির কারণে এটা হয়েছে। তাছাড়া সারাদিনে কিছু খায়নি মনে হয়, তাই দুর্বলতায় গ্রাস করে ফেলেছে পুরোপুরি। কিছুক্ষণের মধ্যেই সেন্স ফিরে আসবে। প্রথমে পেট ভরে ভালো করে খাওয়া দাওয়ার পর ওষুধ লিখে দিচ্ছি, এগুলো এনে খাইয়ে দেবেন। আর ওকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করবেন। দ্যাটস ইট। ডক্টর কিছু ওষুধ লিখে দিয়ে বিদায় নিল। আয়ান ডক্টরের পিছু পিছুই চলে গেল ওষুধ আনতে। রুজিনা বেগম মেয়ের পাশে বসে স্নেহের হাত বুলিয়ে দিচ্ছেন তাহিরার মাথায়। মুমিন শিকদার এগিয়ে এসে বসলো মেয়েটির পায়ের কাছে। তার চোখ পড়ে যায় খাটের পাশে তাহিরার পড়ার টেবিলের এর পায়ের কাছে একটি বস্তুর উপরে। কৌতূহলী হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে সেটিকে তুলল। বস্তুটি দেখে চমকায় ভদ্রলোক। বিস্ফোরিত নয়নে চাইল স্ত্রীর দিকে। ভদ্রমহিলা বড় বড় চক্ষু যুগল করে স্বামীর দিকেই তাকিয়ে আছে। বিস্ফোরিত নেত্রে তাকিয়ে রইল একে অপরের দিকে। আহিল, আহসান, জন, রকি, অলিভিয়া, ইহান বসে আছে এয়ারপোর্টে 1 ঘন্টা যাবৎ, অথচ তাইসিরের কোনো খবর নেই। সকলেই চিন্তিত হলো। তাইসির খুবই টাইম মেনটেন করে চলে, এখনো না আসায় টেনশনে পড়ে। তাইসির নিজের গাড়িটি ঘুরিয়ে ফের ফোন করলো আহসানের ফোনে। ফোনটি রিসিভ হতেই তাইসির স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে উঠল, ইমিডিয়েটলি বাংলাদেশে যাবার ব্যবস্থা কর। তাইসিরের হঠাৎ এহেন সিদ্ধান্ত পাল্টাতে আহসান বেশ অবাক। কিছুক্ষণ পরেই তার ফ্লাইট কানাডায়। কিছুক্ষণ আগেই তো সব ঠিকঠাক ছিল, এখন আবার কি হলো? আহসান বিস্ময় প্রকাশ করে বলল, হঠাৎ এই সিদ্ধান্ত? আমাদের তো কানাডায় যাবার কথা। তা শাট আপ রাস্কেল, এখন তোর কাছে কৈফিয়ত দিতে হবে আমার? ক্রুদ্ধ কণ্ঠে ধমকায় তাইসির। চুপসে গেল আহসান। সে তো জানতো তার প্রশ্নের উত্তর সে পাবে না, তবুও বিস্ময় প্রকাশ করে ফেলেছে। আহসান আমতা আমতা করল। তাইসির গাড়ির গতি বাড়িয়ে বলে উঠল, চেকিকে তো শায়েস্তা করার অনেক সময় পাবো। আপাতত মানসিক শান্তির প্রয়োজন, যেটা পৃথিবীতে শত সহস্র মানুষের মধ্যে ওই ঋণঋণে কণ্ঠ আর ভীত স্নিগ্ধ মুখেই রয়েছে। অনাকাঙ্ক্ষিত এহেন কথায় আহসান শব্দ উচ্চারণ করতে ভুলে গেল। বিস্ময় চোখে একে অপরের দিকে তাকালো। আহিলরা পাশেই বসেছিল। দরুন সবটাই শুনল। আহসানের হাত থেকে ফোনটা কেড়ে নিল। আহিল জিজ্ঞেস করল, তোর কি হয়েছে বলতো? হঠাৎ এত পরিবর্তন করলি যে? প্রয়োজনে বেশি কথা না বলে কানাডার ফ্লাইট ক্যান্সেল কর, দেশে যাবার বন্দোবস্ত কর ইমিডিয়েটলি। আচ্ছা ঠিক আছে, আয়। কোথায় আসছিস তুই? এই তো। ও নো। তাইসির কথা বলতে বলতে ড্রাইভ করছিল। দরুন কিছুটা বেখেয়ালি হয়ে গিয়েছিল। সামনে থেকে অন্য একটি কার বেপরোয়া গতিতে ছুটে আসতে দেখে তড়িঘড়ি করে তাইসির স্টিয়ারিং হুইল ঘুরিয়ে সাইড করতে চাইল তার গাড়িটি। তবে ভাগ্য খারাপ তার। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিকট শব্দে তাইসিরের গাড়িটি ছিটকে পড়ল
পরপর কয়েকটি পোল্টি খেয়ে অনেকটা দূরে গিয়ে উল্টে গেল। চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মার্সিডিস গাড়িটির প্রতিটি স্বচ্ছ কাচের গ্লাস। ছেলেটির ধূসর নেত্র ঘোলা হয়ে আসলো। অনেকগুলো গলার হইচই কর্ণে পৌঁছলেও মস্তিষ্কের কার্যক্ষমতা হারিয়ে ফেলল ক্রমশই। তাজা রক্তে মাখামাখি স্থানটি। ছেলেটির নেত্রমণি বন্ধ হতেই ভেসে ওঠে একটি স্নিগ্ধ নিষ্পাপ মুখ, মায়াবী আঁখি, রিড়িছিড়ি হাসি। তাই ছেলের ঠোঁটের কোণে উকি দিল সূক্ষ্ম হাসির ঢেউ। চোখ বন্ধ হয়ে এলো তার, বিড়বিড় করে আওড়ায়, ওহে হৃদয় হরণী, তুমি নহে সঙ্গীহীন, চোখ বুজে অনুভব করলে পাশেই পাবে সারাদিন। এ দেহে প্রাণ আছে যতদিন, তুমি আমার ততদিন। ভয় নেই ভিতুমে, ফিরে আসবো খুব শীঘ্রই। তোমার ওই মায়াবী মুখশ্রীর টানে ফিরেছে আসতেই হবে সুইটহার্ট। নিউ ইয়র্ক সিটি হসপিটালে অপারেশন থিয়েটার কক্ষের বাইরে জড়ো হয়ে দাঁড়িয়ে কামরুজ্জামান মির্জা, তাবিয়া জাকি, মেজর আলম মির্জা, নেহাল মির্জা, ইহান, আহিল, জন, রকি, আহসান, অলিভিয়া এবং অহনা। ছেলের এহেন্ত অবস্থা কথা শুনে তৎক্ষণাৎ ইমার্জেন্সি ফ্লাইটে চলে আসে কামরুজ্জামান মির্জা সহ দুই ভাই। নিউ ইয়র্কের সময় সকাল 10টা ছাড়িয়ে 11টায়। গতকাল রাত থেকে এখন পর্যন্ত একবারের জন্য সেন্স ফেরেনি তাইসিরের। 4 ঘন্টার ঊর্ধ্বে হয়ে গেলেও ডক্টররা এখনও অপারেশন থিয়েটার থেকে বের হননি। থমথমে মুখশ্রীতে সকলে দাঁড়িয়ে রয়েছে। ফুপিয়ে কান্নার তোপে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তাবিয়া জাকি। ভীষণ বাজেভাবে জখম হয়েছে মাথার ডান সাইডটি। ছেলেকে একবল দেখার জন্য ব্যাকুল হয়ে ছটফট করছে মায়ের মন। কামরুজ্জামান মির্জার লাল লাল চক্ষুদয় কোণে অশ্রুজল বিদ্যমান। অত্যন্ত গম্ভীর মুখে এক কর্নারে দাঁড়িয়ে রয়েছে ভদ্রলোক। আহিলের নেত্রমণি অসম্ভব লাল, শরীরে হোয়াইট শার্টটি রক্তের ছোপ ছোপ দাগ। কাল রাত থেকে একই পোশাকে সে নিজের কোলে যে ভাইকে এনেছে সে। তার শক্তপোক্ত ভাইটি কেমন নিস্তেজ নিষ্প্রাণ হয়ে লেপ্টেছিল তার পক্ষে। প্রায় 5 ঘন্টার পরে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে আসলো ডক্টর, এখানকার বেস্ট সার্জন ডক্টর ইউজন সৎকর। তাকে দেখেই তাবিয়া জাকি অস্থির হলো, হন্তদন্ত গলায় বলে উঠল, ডক্টর শওকত, আমার ছেলের কি অবস্থা এখন? আমি দেখতে চাই ওকে। ডক্টর সৎকর এক পল চাইল সকলের দিকে, তারপর গম্ভীর গলায় ইংরেজি ভাষায় বললেন, আপাতত আউট অফ ডেঞ্জার, তবে জ্ঞান কখন ফিরবে এই মুহূর্তে আমরা কিছুই বলতে পারছি না। অপারেশন সাকসেসফুল, মাথায় গুরুতর আঘাত পেয়েছে, তাছাড়া বুকের ডান পাশে ধারালো কাজ ঢুকে মারাত্মক ক্ষতি করেছে। তার তো গুড লাক, একটুর জন্য বেঁচে গেছে। হার্টে ক্ষতিগ্রস্ত হলে বাঁচার চান্স থাকতো না, আল্লাহ হেফাজত করেছে। এছাড়া শরীর থেকে অতিরিক্ত ব্লাড লস হয়েছে। আমরা আমাদের কাজ করেছি, এখন আল্লাহ আল্লাহ করুন, বাকিটা তার ইচ্ছে। ডক্টর সৎকর এক নাগাড়ে ইংরেজিতে নিজের বাক্য শেষ করলে তাবিয়া জাগি আকুতি জানালো, একবার আমি আমার বাচ্চাটাকে দেখতে চাই ডক্টর শওকত। আচ্ছা, দেখে আসুন, বাট রুগীর কাছে কান্নাকাটি করা যাবে না এবং বেশি লোক যাবেন না। আচ্ছা ঠিক আছে, শুধু দেখেই চলে আসবো। ডক্টর সৎকর চলে গেলে প্রথমে তাবিয়া জাকি আর কামরুজ্জামান মির্জা গেল। ধবধবে সাদা ব্যান্ডেজে মোড়ানো অর্ধাংশ মাথা, বুকেও মোটা ব্যান্ডেজ দৃশ্যমান। ফ্যাকাশে মুখশ্রী নিস্তেজ হয়ে একেবারে লেপ্টে রয়েছে শুভ্র বেডে। শক্তপোক্ত মনের অধিকারী ছেলের এহেন হালে ভেঙে পড়ে তাবিয়া জাকি আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। তাবিয়া জাকি আমেরিকার মেয়ে হলেও মনে প্রাণে তিনি একজন বাঙালি, আর বাঙালি নারীর কাছে সন্তানরা হয় সবার ঊর্ধ্বে। কামরুজ্জামান মির্জা নিজের বুকের সাথে চেপে ধরল স্ত্রীর মাথাখানা। তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। তাবিয়া জাকি স্বামীর বুকে মাথা গুজে ভাঙা গলায় ফ্যাস ফ্যাস করে বলল, আমার সাফির সাথে এমনটা কেন হলো জামান? তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। আজ পর্যন্ত আমি কোনোদিন কিছুই চাইনি তোমার কাছে আজ আমার নারী ছেঁড়া ধনকে চাইছি জামান। তুমি আমার মানিককে সুস্থ করে আমার বুকে এনে দাও। একবার মানিকের মুখে মা ডাক শোনার জন্য আমার বুকে অস্থিরতা ছড়াচ্ছে। আমি আমার ছেলেকে এমন অবস্থায় দেখতে পারছি না। স্ত্রীর আহাজারি আর হাহাকারে বক্ষস্থলে ব্যথাটা বৃদ্ধি পেল ভদ্রলোকের। চোখের পানি মুছে দিয়ে অভয় দিল, অপারেশন হয়ে গেছে তো সুস্থ হয়ে যাবে। তুমি শান্ত হও, বাইরে চলো। এখানে এভাবে কান্নাকাটি করলে ওর ক্ষতি হবে। তাবিয়া জাকি নড়ল না, বুক থেকে সরে দাঁড়ালো, চোখের পানি মুছতে মুছতে শুধালো, না কাঁদবো না, তুমি যাও, আমি আর একটু থাকি এখানে। কামরুজ্জামান মির্জা দীর্ঘশ্বাস ফেলল, পাগলামি কেন করছো জাকি? ডক্টর কি বলেছে শুনলে না?
ওর কাছে বেশিক্ষণ থাকতে নিষেধ করেছে তো। চলো, আবার এসে দেখা যাবে। আহিল, দাঁড়িয়ে আছো, ওদের আসতে দাও। তাবিয়াজা কি শুনল সেই কথা, ছেলের কপালে আলতো চুমু খেয়ে নিঃশব্দে স্বামীর সাথে বেরিয়ে গেল। আহিল দাঁড়িয়েছিল দরজার সামনে, যেন অপেক্ষায় ছিল তারা কখন বেরোবে। তারা বেরোলেই ধীর পায়ে এগিয়ে গেল তাইসিরের কাছে, গিয়ে হাঁটু গেড়ে বসলো ভাইয়ের বেডের পাশে। ভাইয়ের হাতের ওপর আলতো হাত রাখলো। পড়াশোনার জন্য ছোটবেলা থেকেই পরিবার থেকে আলাদা থাকতো তাইসির আর আহিল। তারা খুব ভালো করেই জানেন একে অপরকে। আহিল এই প্রথম তার রকচটা ভাইকে এভাবে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখল। ঘাড় পর্যন্ত বড় বড় মাথার চুলগুলো কেটে একদম ছোট ছোট করে ফেলেছে। বন্ধুর মতো ভাইয়ের এহেন হালে নিজেকে সামলাতে পারল না, চক্ষুদয় হতে আপনা আপনি গড়িয়ে পড়ল তপ্তস্ত্র। কানের কাছে মুখ নিয়ে ছোট্ট করে বলে ওঠে, তোর সুখে চুলগুলো যে ওরা কেটে ফেলেছে, সাফি তুই কিছু বললি না ওদের? তা বলবি বা কেন? পারিস তো শুধু আমার সাথে অবলা পেরেছিস, এরপর আসিস লাগতে। এই যে পুরুষ, এর মতো পরে হয়েছিস, সবটা রেকর্ড করে রাখার সাক্ষী স্বরূপ। থামলো আহিল, ফের বলে উঠল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এত শান্ত তেজহীন তোকে একদম মানায় না। চোখ ভর্তি অশ্রু নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে সকলে, অস্পষ্ট সবটাই শুনছে তারা। কামরুজ্জামান মির্জা চোখ মুছে শুধালো, অপর গাড়িতে যে লোকটি ছিল তার কন্ডিশন কি এখন? স্পটেই ডেট হয়েছে সে। প্রচুর ড্রাঙ্ক ছিল সে। কিছুদিন ধরে স্যার মেন্টাল প্রেশারে ছিলেন, তাই হয়তো বেখেয়ালি ছিলেন, নিজেকে সেভ করতে পারেনি। নিজের রুমের ব্যালকনির দোলনায় বসে আছে নিশাত, হাতে ফোন, চোখে পানি। মাত্র আহিলের সাথে কথা বলল। তাসিরের বর্তমান কন্ডিশন এর কথা শুনে বুকের ভেতর হাহাকার সৃষ্টি হয়েছে। তাহিরাকে একটু জানানোর প্রয়োজন। তাসিরের বর্তমান কন্ডিশন তার জানার অধিকার আছে। স্বামী হয় তার, তবে কিছুতেই তাহিরার নাগাল পাচ্ছে না। গতকাল আদিবা দিয়া নিশাত গিয়েছিল তাহিরার বাসায়। রুজিনা বেগম জানিয়েছেন তাহিরা দেশে চলে গেছে। আরও বলেন তারা যেন না যায় আর তাহিরার খোঁজে। নিশাত ভালো করেই জানেন তাহিরা ঢাকা এবং নিজের বাসায় আছে। নিশাত যখন তার আকাশ কুসুম ভাবনায় বিভোর, ঠিক তখন তার কর্ণ স্পর্শ করে দরজার করাঘাত। নিশাত উচ্চস্বরে বলে ওঠে, দরজা খোলাই আছে, আসো। নিশাত ফোনটা দোলনায় রেখে উঠে দাঁড়ালো। মির্জা বাড়িতে কাজল মির্জা, সাবিনা মির্জা আর বৃদ্ধ ওহিদুল মির্জা ব্যতীত আর কেউ নেই। ওহিদুল মির্জা তো আসবে না নিশ্চয়ই। মা এসেছে, কিসের জন্য এসেছেন দেখতেই রুমের ভিতরে অগ্রসর হলো। দু কদম দিতেই কেউ ঝড়ের গতিতে এসে জাপটে ধরল মেয়েটিকে। আকস্মিক এহেন কাজে চমকায় মেয়েটি, তবে অতি পরিচিত পুরুষালী শরীরের মাতানো ঘ্রাণে এটা কে মেয়েটির বুঝতে আর বাকি রইল না। অবাক হলেও কিছু বলল না, নিজেও দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। ওভাবে বেশ কিছুক্ষণ থেকে নিশাত মাথা উঁচিয়ে চাইল, জানতে চেয়ে জিজ্ঞেস করল, কখন আসলেন? কেউ আপনাকে দেখেনি তো? সাইফ ঝুঁকে মেয়েটির ললাটে চুমু খেলো। মেয়েটির দৃষ্টিতে দৃষ্টি মেলালো, ভারী খি গলায় বলল, শাশুড়ি মায়েরা দাদুর রুমে, বোধহয় ঔষধ খাওয়াচ্ছে, আর শালাবাবু প্রেমিকার সাথে চন্দ্রবিলাস করছে। এখন তোমার কথা বলো, দুদিন ধরে ঠিক মতো কথা বলছো না, ফোন তুলছো না কেন? আমার টেনশন হয় না? নিশাত মাথা নিচু করে ফেলল, চোখের অশ্রু লুকানোর চেষ্টা। মুখে কিছু বলল না। নিশাতের চোখের পানি সাইফের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়ালো না। সাইফ নিজেদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে শক্ত করে চেপে ধরল নিজের বক্ষ পিঞ্জরে। ক্ষীণ স্বরে বলল, দাদা ভাইয়ের জন্য মন খারাপ করো না জান, আল্লাপাক খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবেন তাকে। এখানে বসে কান্নাকাটি করে লাভ আছে? নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করো। তুমি বোঝো না, তুমি কথা না বললে আমিও কষ্ট পাই, কিচ্ছু ভালো লাগে না, কোনো কাজে শান্তি পাই না। চাতক পাখির ন্যায় সারাক্ষণ অপেক্ষায় থাকি একটু কথা বলার জন্য। প্রেমিক পুরুষের সান্নিধ্য পেয়ে নিজেকে সামলাতে পারল না মেয়েটা। ফুপিয়ে কেঁদে উঠল নিশাত, অস্পষ্ট গলায় বলল, সরি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। এসব কি হয়ে গেল? এমনটা তো না হলেও পারতো। না, তাহিয়ার জন্য কিছু করতে পারছি না, না দাদার জন্য। এসব কিছু মানতে কষ্ট হচ্ছে আমার, কিছু ভালো লাগছে না। সাইফ বুক ফুলিয়ে দম ছাড়ল। এই যে মেয়েটা কান্নাকাটি করছেন, একটু সহ্য হচ্ছে না তার। মেয়েটির চোখের পানি তাকে পীড়াদায়ক অনুভূতি দেয়। সাইফ মেয়েটির চোখের পানি যত্ন করে মুছে দিয়ে শুধালো, কান্নাকাটি করো না, দাদাভাই ফিরে আসুক, সব ঠিক হয়ে যাবে।
তাহিরার সাথে যোগাযোগ করার চেষ্টা করনি? গিয়েছিলাম, দেখা করতে দেয়নি। না দেওয়ারই কথা। রেগে আছে না তোমাদের উপরে? কিছুদিন ওকে একা ছেড়ে দাও। এই মুহূর্তে তোমরা বারবার তাদের বিরক্ত করলে তাহিরার উপরে প্রেশার ট্রিট করবে। বুঝতে পারছো কি বলছো? নিশাত মাথা নাড়ে, বুঝেছে সে। তারপর দুজনেই চুপচাপ নীরবতায় ছেয়ে গেল পুরো কামরায়। সাইফের নেত্রমণি আটকে গেল মেয়েটির উন্মুক্ত ঘাড়ে। নিশাতের পরনে কালো রঙের স্কার্ট আর একটি কার্টুন আঁকা ঢিলেঢালা টি শার্ট। ওনাবিহীন মেয়েলি অবয়ব স্পষ্ট। নিঃশ্বাসের দাপটে ওঠানামা করছে নিশাতের বক্ষস্থল। এতক্ষণ মেয়েটির এত কাছে আশায় খেয়াল করেনি সাইফ শুকনো ঢোক গিলে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। নিষিদ্ধ ইচ্ছেরা মাথা চাড়া দিয়ে উঠল, নিঃশ্বাস ঘন হয়ে আসে। সাইফ নিজের ইচ্ছেটাকে শাসালো। খবরদার, এটা সঠিক সময় নয়। তোরা চুপচাপ ঘুমিয়ে পড় আর বিরক্ত করিস না বেয়াদব। সাইফকে এত জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে নিশাত সরে দাঁড়ালো, চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? আপনার শরীর খারাপ লাগছে? এভাবে নিঃশ্বাস নিচ্ছেন যে, কষ্ট হচ্ছে কোথাও? সাইফ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছিল। নিশাতের কথায় পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। টি শার্টের গলা ভেদ করে ভেতরের কালো ফিতে বেরিয়ে আসে। ব্যাস, ছেলেটার যা সর্বনাশ ঘটার ঘটেই গেল। নিশাত জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটির দিকে। সাইফকে নিজের দিকে ড্যাব ডেবিয়ে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, আশ্চর্য, এভাবে তাকিয়ে আছো? থেমে গেল মেয়েটি। সাইফের দৃষ্টি অনুসরণ করে তাকালো নিজের দিকে। অমনি তার চোখও উঠে যায় কপালে। মন খারাপ সব পালিয়ে লজ্জা এসে হানা দিল মুখশ্রীতে। চোখ খিচিয়ে মাথা নোয়ানো। ওকে লজ্জা পেতে দেখে ঠোঁট কামড়ে হাসল সাইফ। টি শার্ট গলিয়ে হাত দিল মেয়েটির কটিতে এসে। পোক্ত হাতে চাপ দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলল। চমকে ওঠে নিশাদ, স্পন্দন থেমে যায় তার। সাইফ থামে না, মুখ ডুবিয়ে দেয় মেয়েটির গ্রীপাদেশে। কেঁপে উঠল মেয়েটির তনুমন। সাইফ মেয়েটির ঘাড়ে ছোট ছোট চুমু খেয়ে তাকালো অর্ধাঙ্গিনীর দিকে। নিশাদ চোখ মুখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার নজর পড়ল মেয়েটির কম্পিত উষ্ঠ যোগনে। সাইফ নিশাতের কানের লদিতে মৃদু বাইট করে হাসকি স্বরে বলল, চোখ খোলো বউ। সাইফের মুখে বউ ডাক দিতে শীতল স্রোত বয়ে গেল মেয়েটির শির দাঁড়াবে। অদ্ভুত প্রশান্তি অনুভব করল বক্ষস্থলে। টিপটিপ করে চোখ মেলে চাইল ছেলেটির নেশাতুর দৃষ্টিতে। মেয়েটি ওই গভীর চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না বেশিক্ষণ। নামিয়ে নিল নিজের নেত্রমণি। সাইফ স্লো ভয়েসে বলে, তোমাকে যদি একটু গভীরভাবে ছুঁয়ে দিই, তুমি কি রাগ করবে চান? অনাকাঙ্ক্ষিত কথায় মেয়েটির অন্তরাত্মা কেঁপে উঠল। নিজেই অনুভব করে সেই কম্পন জমে গিয়েছে গোটা তনুময়। ওকে চুপ থাকতে দেখে সাইফ আশাহত হলো, অস্থির কণ্ঠে বলল, তোমাকে একটাবার ছোঁয়ার জন্য আমি মরে যাচ্ছি নিশু। প্লিজ একটু কাছে টেনে নাও না আমায়। নিশাতের বুকের মধ্যে ধূপধাপ শব্দ ধরিয়ে তুলছে। স্বামীর অসহায় মুখবিবর দেখে কি ভেবে আলতো মাথা রাখলো সাইফের বুকে। সাইফের ঠোঁটে হাসি ফুটে উঠল। তৎক্ষণিক কোলে তুলে নিল মেয়েটিকে। আচমকা কোলে তুলে নেয় ভরকায় নিশাত। নিজের ব্যালেন্স ঠিক রাখতে দু হাতে চাপড়ে ধরে সাইফের গলা। সাইফ এগিয়ে গেল বিছানার নিকট। আস্তে করে শোয়ালো মেয়েটিকে। অধৈর্য হয়ে অধরে অধর মেলালো। চোখ খিচে ফেলল নিশাত। সাইফ থেমে নেই। মেয়েটির টি শার্ট ভেদ করে হাত ঢুকিয়ে দিল। সাইফের বেবরা স্পর্শে কুকড়ে গেল নিশাত। শক্ত হাতে পিষ্ট হয়ে মুখ দিয়ে গোঙানির আওয়াজ করল। এতে যেন সাইফকে আরো উন্মুক্ত করল। নিজের শুষ্ক ওষ্ঠের ঘর্ষণে পিষ্ট করল নিশাতের নরম ওষ্ঠযুগল। অধৈর্য হাতে মেয়েটির টি শার্ট তুলে উপরে উঠিয়ে ফেলল। নিশাতের চক্ষুদয়ের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। এই পানিটা কিসের বুঝতে পারছে না সে। সাইফ অনুভব করল মেয়েটি কাঁপছে অস্বাভাবিকভাবে। উত্তপ্ত পুরুষ চিত্তের চাহিদা নিয়েও থেমে গেল সে। ছেড়ে দিল মেয়েটির অস্ত্রচোরা। ঝুঁকে থাকা অবস্থায় এক হাতে বিছানায় ভর ছেড়ে অন্য হাতে মেয়েটির মাথাটি টেনে চেপে ধরল নিজের বুকের মধ্যখানে। নিশাত ফুপিয়ে উঠল। সাইফ ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সামলে শান্ত স্বরে বলল, সরি জান, প্লিজ ডোন্ট ক্রাই। ভয় পেও না, শান্ত হও। আমি কিছু করবো না, কান্না থামাও জান। সরি, আমি আমি বুঝতে পারছি তুমি প্রস্তুত নও এসবের জন্য। আমারই ভুল হয়েছে জান, সরি। আমাকে মাফ করে দিন, আমি আপনার। সাইফ মেয়েটির অধরে তর্জনী চেপে ধরে আটকে দিল। মেয়েটির টি শার্ট নিচে নামিয়ে ঠিকঠাক করে দিয়ে বসালো, নিজেও বসলো। তবে বুক থেকে সরালো না একটুর জন্য। মাথায় চুমু দিয়ে শুধালো, গিল্টি ফিল করার কোনো প্রয়োজন নেই নিশু। তুমি তো আমার স্ত্রী। আমাদের জীবনে এমন মধুময় মুহূর্ত অনেক আসবে,
তোমাকে কষ্ট দিয়ে পেতে চাই না, তুমি আগে প্রস্তুত হও। আপনি এত ভালো কেন বলুন তো? কত সহজে সবকিছু মেনে নিতে পারেন। অবাক চোখে তাকিয়ে বলল নিশাদ। সাইফ হাসে নিশাদের খোলা চুলগুলো হাতে খোপা করতে করতে বলল, ভালোবাসাদের চোখে প্রিয়জন পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ ব্যক্তি হলেও তার ভালো লাগে। যেমন তোমার মনে হচ্ছে আমি পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। থামলো সাইফ, কপালে ভাঁজ ফেলে শুধালো, চুলগুলো ছোট ছোট লাগছে, হাত খোপা হচ্ছে না ঠিক মতো। আগেরবার যখন আমাদের বাসায় গিয়েছিলে তখন তো হাত খোপা করা দেখেছিলাম। অবাকের চরম পর্যায়ে মেয়েটি বিস্ময় কণ্ঠে বলে ওঠে, আপনি এত কিছু খেয়াল রাখেন? আল্লাহ! রাখতে হয় বুঝলে জান, ছোট্ট বউ আমার কোন কোন জায়গা থেকে বড় হচ্ছে খেয়াল রাখা লাগে। বউ থাকতে কতটা কষ্ট করে বাজনারি টেনে টুনে রাখছি তুমি বুঝবে না। আজকে ছেড়ে দিচ্ছি বারবার, কিন্তু দেব না। এই যে পোড়াচ্ছ না, সব মজা বের করে ছাড়বো, তখন কান্নাকাটি করেও ছাড় পাবে না। সাইফের বেফাস কথায় লজ্জায় লাল হয়ে গেল মেয়েটির গলদয়। সাইফ ভুরু কুঁচকে ফেলে শাসনের সুরে বলল, আর কোনো দিন ভুলেও চুল কাটবে না। তোমার স্বামীর লম্বা চুল পছন্দ, তাই এখন থেকে হেয়ার স্টাইল বাদ, চুল বড় করবে, মনে থাকবে। জ্যোৎস্না রাত, মৃদু বাতাস বইছে প্রকৃতির কোল ঘেঁষে। প্রেমিকের বুকে চোখ বন্ধ করে লেফটে রয়েছে প্রেমিকা। দুজনেই চুপচাপ দুজনকে অনুভব করছে জ্যোৎস্না রাত, অথচ চাঁদ লুকিয়ে আছে মেঘের আড়লে। যেন প্রেমিক যুগলের সাথে তারও মন খারাপের লুকোচুরি চলছে। এভাবেই কাটালো অনেকটা সময়। যারা মাথা তুলে চাইল, কণ্ঠস্বরে তার অভিযোগ, আমি চলে যাই, আসি থেকে ভালো করে একটু কথা বলেন না। আমাকে ভালো লাগে না সেই থেকে দেখি শুধু ভেবেই চলেছেন। তাজিন উঠতে দিল না ওকে। মেয়েটির হাত ধরে টেনে বসিয়ে দিল পাশে। দীর্ঘশ্বাস ফেলে বলে, যারা জানে তাজিন মেন্টালি প্রেশারে রয়েছে, সে ফের জড়িয়ে ধরল ছেলেটিকে। আপনি যদি ভেঙে পড়েন তাদেরকে সামলাবেন কি করে? এত স্ট্রেস নেবেন না প্লিজ, শীঘ্রই সব ঠিক হয়ে যাবে দেখবেন। যারা কথা বলতে পারল না, সে জানে তাইসিরের হেলথ কন্ডিশন শোচনীয় নয়। কথা ঘুরিয়ে শুধালো, তাহিরা জানে? ওকে জানানো উচিত না? ওর স্বামী, সবার আগে তার জানার অধিকার আছে। নিশুতি রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। দূর থেকে ভেসে আসছে শেয়ালের হাঁক ডাক। নির্জন নিস্তব্ধতায় গায়ে কাটা দেওয়ার জোগাড়। জ্যোৎস্নার রাত, তাই বড় একটা চাঁদ উঠেছে। আকাশের নক্ষত্র তার কিরণের মহিমায় আলোকিত করে রেখেছে চাঁদকে। অন্ধকার গলিয়ে সেই চাঁদটিকে এক মনে দেখে চলেছে এক রমণী। রাতের আকাশটা দেখলে বোঝা যায় নীরবতা কতটা সুন্দর। তার নেত্রমণি আকাশের দিকে থাকলেও মস্তিষ্ক হাতড়াচ্ছে অন্ধকার পিছুটান। সেখানে নেই কোনো আলো, নেই কোনো রং, শুধু সাদা কালোতেই মোড়া। সেন্স ফিরে আসায় তাহিরা টিপ টিপ করে চোখ মেলে তাকালো। মনে পড়ে গেল তাইসিরের কথা। এতক্ষণ কথা বলছিল সে তার সাথে। কথা বলা অবস্থায় শরীরটা কেমন যেন করলো। আর কিছু মনে পড়ছে না। তাহিরা মস্তিষ্কে চাপ দিল, না মনে পড়ছে না কিছু। সে তো ফ্লোরে বসে কথা বলছিল, খাটে গিয়ে আনলো। তাহিরা আস্তে ধীরে উঠে বসলো। দুর্বলতায় শরীর কাঁপছে তার এখনো। উঠে ফোন খোঁজা শুরু করলো মেয়েটি। এটা খুঁজছিস? নিস্তব্ধতায় আকস্মিক আয়ানের কণ্ঠস্বরে কেঁপে উঠল তাহিরা। পূর্ণ দৃষ্টিতে তাকালো ঘর জুড়ে বাবা পড়ার টেবিলের চেয়ারে বসা, মাকে নিজের শিওরে বসা দেখলো, আর আয়ান একদম মুখোমুখি দাঁড়ানো। আয়ানের হাতে তাইসিরের দেয়া ফোনটি দেখে থরথর করে কাঁপতে শুরু করলো মেয়েটা। ওর কম্পন বৃদ্ধি পেল আয়ানের প্রশ্নে, এটা কার ফোন তাহেরা? এই ফোন কার? কে অগ্নি পুরুষ? তাহিরার গলা শুকিয়ে এলো ভয়ে। একটি শব্দ উচ্চারণ করতে পারে না সে। মমিন শিকদার, রোজিনা বেগম মাথায় হাত দিয়ে বসে রইল। ওকে চুপ করে থাকতে দেখে আয়ান মেজাজ হারালো। সপাটে চর বসিয়ে দিল মেয়েটার গালে। কথা কানে যায় না? এই ফোন কার? কে অগ্নি পুরুষ? দুর্বল শরীরে শক্ত হাতের চর খেয়ে ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটি। কাপা কাপা গলায় বলল, আমার ফোন। যার বাবার ঢাকা শহরে মাসে 8,000 টাকা ঘর ভাড়া দিতে পারে না, তার মেয়ের 2.5 লক্ষ টাকার ফোন? এত লোভ তোর? এত নিচে নেমে গেছিস? আমি তো কোনো কিছুর কমতি রাখিনি তোদের। কবে এত লোভী হলি রে তুই? কবে ঘটলো এত অধপতন? তুই এমন ছিলি না, আমি তোকে এতটাই অভাবে রেখেছিলাম। অবিশ্বাস, হতবাক কিছুটা তাচ্ছিল্য করে বলল মমিন শিকদার। বাবা, খবরদার, ডাকবি না তুই আমায়। তোর মতো পাপিষ্ঠ মেয়ের কোনো প্রয়োজন নেই আমার। তাহিরা হাউমাউ করে কেঁদে ফেলল। কান্নারত কণ্ঠে বলল,
আমি পাপী নই বাবা, কোনো পাপ করিনি, কোনো পাপ করেনি তোমার মেয়ে। স্বামী হয় মির্জা সাহেব আমার। স্বামী স্ত্রীর সম্পর্ক কি পাপের? তার কাছে যাওয়া পাপ? তাহিরার অনাকাঙ্ক্ষিত এহেন কথায় সকলেই স্তব্ধ। বিস্ফোরণ ঘটল তাদের কর্ণে। একে অপরের দিকে তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। মেয়ে কি বলছে এসব? তারা কি ঠিক শুনল? রুজিনা বেগম বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে। কি বললি আবার বল? তাহিরা নিজেকে সামলে ধীরে সুস্থে তাদের বিয়ের শুরু থেকে সবটা ক্লিয়ার করে বলল। হতবাক হয়ে তাকিয়ে রইল তারা, যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। মমিন শিকদারের অসহ্য লাগছে সবকিছু। তিনি থমথমে গলায় জিজ্ঞেস করে, এতদিন কেন বললি না আমাদের? আমরা কি মরে গিয়েছিলাম নাকি? সে ভয় দেখালো আর তুই চুপ করে গেলি। বিষয়টা আমাদের জানানো উচিত ছিল না? তাহিরা নিজেকে ধাতস্থ করলো। কান্না থেমে গেলেও থেকে থেকে হেসকি তুলছে মেয়েটা। কাপা কাপা গলায় বলে উঠল, সরি আব্বু, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আম সরি, আমার জন্য তোমাকে অপমান অপদস্থ হতে হয়েছে। তোমরা আমাকে শাস্তি দাও, কিন্তু দূরে সরিয়ে দিও না। তোমাদের অবহেলা আমি সহ্য করতে পারছি না। তাহিরা ফের ফুপিয়ে উঠল। দীর্ঘশ্বাস ফেলল মমিন শিকদার। সন্তান যতই ভুল করুক, অন্যায় করুক, বাবা মা কি আর সন্তানকে অবহেলা করতে পারে বা ফেলে দিতে পারে? তার মেয়ের ছোট্ট একটা ভুলে আজ তারা মুখ লুকিয়ে বেড়াচ্ছে। যদি প্রথম থেকেই তাদের অবগত করত বিষয়টি, তাহলে হয়তো আর এই দিন দেখতে হতো না। ভদ্রলোক বুঝল না তাইসিরের মতন একটি ছেলে তার মেয়ের জীবনটি নষ্ট করার জন্য কেন উঠে পড়ে লেগেছে। তিনি গম্ভীর গলায় শোধায়, যা হবার হয়ে গেছে। এখন থেকে আমি যা বলবো সেটাই করবি। কি করবি না? তাহিরা হন্তদন্ত হয়ে মাথা নাড়িয়ে বলল, তোমরা যেটা বলবে আমি সেটাই করব। আয়ান, তোমার লয়ার মোস্তাক আঙ্কেলকে তো চেনো? জি আব্বু। আগামীকাল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করবে। স্তব্ধ হয়ে গেল মেয়েটি। ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল গোটা তনুময়। চোখ ছাপিয়ে ক্রমাগতই ঝরছে অশ্রুকণা। তার বাবা যে এই ধরনের কথা বলবে ভাবনার বাহিরে ছিল। মেয়েটি শূন্য চোখে তাকিয়ে রইল। চমকায় রোজিনা বেগম। আয়ান বলল, তোমার কি মনে হয় টাইসান মির্জা মেনে নিবে ডিভোর্স? আমার তো মনে। কি বলছো তুমি? শেষ পর্যন্ত মেয়েটাকে ডিভোর্সি বানাবে? যা হবার তা হয়ে গেছে। আমাদের একটু বসে ভাবলে হতো না? রোজিনা বেগম আয়ানের কথা কেড়ে নিয়ে বলে উঠল। মুমিন শিকদার বিরক্ত হলো, স্ত্রীকে ধমকে বলল, কিসের বিয়ে? এ বিয়ে মানি না আমি। যেই ছেলে স্ত্রীকে সম্মান করতে পারে না, তার সম্মান রক্ষায় পাশে থাকে না, তার সাথে কিসের সংসার? ও যদি এই ডিভোর্স না দেয়, আমার মরা মুখ দেখবে বলে দিলাম। বলেই হনহনিয়ে চলে যায়। আয়ানও চলে গেল। তাহিরার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। রোজিনা বেগম মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে নিঃশব্দে রুম ত্যাগ করল। তাহিরা শ্বাসরুদ্ধ হয়ে আসে। বুকের ভেতর কেমন ভারী হয়ে ওঠে। দূর থেকে ভেসে আসা শিয়ালের হাঁক শুনে নিজের ভাবনার ইতি টানল তাহিরা। গ্রামে দোতলা ছোট্ট একটি বাড়ি তাদের। রুমের জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একবার স্মৃতি স্মরণ করল। আজ 1 মাস হয়ে গেল দেশের বাড়িতে এসেছে। কই, সে তো একটি বাড়ির জন্য আসলো না, আর না খোঁজ নিয়েছে। তাহিরা আপন মনে বিড়বিড় করে আওড়ায়, আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম। হৃদয় বলেছিল সুখ হয়ে উড়ে আসবেন। আপনি আসবেন আধার হয়ে। আপনি আসবেন আধার থেকে বের করবেন আমায়। আপনি কথা রাখেননি মির্জা সাহেব। স্বার্থপর আপনি। নিজের ভালোটাই বুঝলেন। আপনি বলেছিলেন একটি রাত অপেক্ষা করতে, আর বোকা আমি চাতক পাখির ন্যায় রাতের পর রাত অপেক্ষা করেছি। দিন পেরিয়ে রাতের আগমন আসে, রাত শেষে ভোর, কিন্তু আপনি কই? আপনাকে ফিরে পাবার ইচ্ছে হারিয়ে ফেলেছি মির্জা সাহেব। এখন থেকে প্রতিনিয়ত ভুলে যাওয়ার চেষ্টা করব। পাখির কিচিরমিচির আর সোনালি উষ্ণ রোশনি চোখে পড়তে নড়েচড়ে উঠিয়ে তাহিরা টিপ টিপ করে চোখ মেরে তাকালো সে। রাতে ভালো ঘুম না হওয়াতে চোখ দুটো জ্বালাপোড়া করছে। মাথাটা কিঞ্চিত ব্যথা অনুভব করে আজ আর ফজরের সালাদ আদায় করতে পারেনি। দরজায় টোকা পড়লে তাহিরা উচ্চস্বরে জিজ্ঞেস করল, কে? দরজা খোলাই আছে। বলার সাথে সাথেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো রোজিনা বেগম। তাহিরা তাকিয়েছিল দরজার পানে। মাকে দেখে উঠে দাঁড়ালো বিছানা হতে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দিকে। রোজিনা বেগম মেয়ের লাল ফোলা ফোলা নেত্রমণি দেখে বলেন, রাতে ঘুমাসনি? তাহিরা মুখে হাসি টেনে বলল, হ্যাঁ, ওই একটু মাথা ব্যথা করছে। কিছু বলবে?
রুজিনা বেগম গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। তার হাসি খুশি চঞ্চল মেয়েটা আগের মতো আর মন খুললেই হাসে না। এই 1 মাস ধরে লক্ষ্য করেছেন সে। তাদের সামনে হাসি খুশি থাকার যথেষ্ট চেষ্টা করে মেয়েটি। সে তো মা, বোঝে সব কিছুই মেয়েকে। এভাবে দেখতে কষ্ট হচ্ছে তার। তাহিরা পুনরায় একই কথা জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? হ্যাঁ, খাবার রেখে গেলাম। খেয়ে কাপড় চোপড় গুছিয়ে রেডি হ, মুন্সিগঞ্জ যাবো আমরা। মুন্সিগঞ্জ? হঠাৎ মুন্সিগঞ্জ কেন? অবাক হয়ে জানতে চাইল তাহিরা। ভদ্রমহিলা উত্তরে জানালেন, তোর বুসরা আপুর বিয়ে ঠিক হয়েছে, আমাদের যেতে হবে সেখানে। যাবে কখন? কবে বিয়ে? আগামী পরশু বিয়ে। কই আগে তো বললে না? বলার পরিস্থিতিতে ছিলাম নাকি? 8:30টায় গাড়ি, ঝটপট রেডি হতো, আমার অনেক কাজ পড়ে আছে। তাহিরাকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেলেন তিনি। বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল তাহিরা। দেয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:35। তাহিরা বেকুবের মতন দাঁড়িয়ে রইল। এইটুকু সময়ে কি করবে সে? যদিও তাহিরা সাজগোজ কম করে, তবুও এক জায়গায় যাবার প্রিপারেশন আছে না? প্যাক করতে হবে সব কিছু। করবেটা কখন সে? মেয়েটি ওয়াশরুমে ছুটতে ছুটতে বিড়বিড় করে বলল, আশ্চর্য, এখন বললে কেন? কষ্ট করে একেবারে রেডি হয়ে নামার সময় বললেই পারতে। ঘসিটি বেগম আর রাজাকারের দল সবগুলো।